আজ যদি ভারত এই বাংলাদেশিদের মতোই হতো, বাংলাদেশি পাবলিক, বাংলাদেশি রাজনৈতিক নেতা যারা আছেন এই মুহূর্তে তাদের মতো মানসিকতার হতো, তাহলে আমি কথা দিচ্ছি, আপনি লিখে রাখুন, আপনি যদি বাংলাদেশি হন লিখে রাখুন, আপনাদের মতো বাংলাদেশি যদি হতো না ভারতীয়রা, নেতা মন্ত্রীরা, বাংলাদেশ বলে কিছু থাকতো না পৃথিবীতে। সিরিয়াস কথা বললাম। যদি পাকিস্তানের মতো মানসিকতা হতো ভারতীয় মানুষজনের এবং নেতা নেত্রীদের, বাংলাদেশ কবে কবে ধূলিসাৎ হয়ে যেত, কবে কোন দেশের সঙ্গে মিশে যেত, বাংলাদেশ বলে আর কিছু থাকতো না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুকুটটা এই মুহূর্তে কিন্তু মন্ত্রিত্বের মুকুট নয়, ওটা কাটার মুকুট। আর জনাব তারেক রহমানের পরিস্থিতি সাপের ছুঁচো গেলার মতো, না পারছেন গিলতে, না পারছেন ওগরাতে। ঘরে কেউ হাত টেনে ধরছে, বলছে না ভারতে যাবেন না। আর ভারত থেকে তো রিকোয়েস্ট রয়েছে, আসুন ভারতে দেখা করুন, এবং আমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে দুই দেশের, সেগুলো সামনাসামনি দুই প্রধানমন্ত্রী মিলে আমরা সফল করি। তবে ওই যে বললাম, সাপে ছুঁচো গেলার মতো অবস্থা তারেক রহমানের। আসবে কি আসবে না এই ভেবে যাচ্ছে। বেশ কিছুদিন আগে একটা গান বেরিয়েছিল, বা খুব জনপ্রিয় গান ছিল, যদিও মহিলা কণ্ঠে, সম্ভবত আশা ভোসলের, কিন্তু গানের যে কথাগুলো সেটা এই মুহূর্তে তারেক রহমানের ক্ষেত্রে একেবারে মেপে মেপে লেগে যায়। গানটা কি? যাব কি যাব না ভেবে ভেবে, হায় রে যাওয়া তো হলো না, পাবো কি পাবো না ভেবে ভেবে, কিছু পাওয়া তো হলো না, না না না, যাব কি যাব না ভেবে ভেবে, হায় রে যাওয়া তো হলো না। এখন ভারতে তিনি যাবেন মানে আমাদের এখান থেকে আমি বলতে পারি উনি আসবেন কি আসবেন না, এই নিয়ে গোলমাল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের তরফ থেকে একবার তাজ হোটেল বুক করা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন, ডেলিগেটসরা আসবেন, কোথায় থাকবেন, অ্যারেঞ্জমেন্ট রেডি। তার কারণ 25 তারিখের পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সময় দিতে পারবেন না, অনেকগুলো অনেকগুলো ব্যাপার আছে, ওনার মিটিং থাকবে। প্রথমবারে যখন ডেকেছিলেন সেটা ছিল ফেব্রুয়ারি মাস, জিতে আসার পরে পরেই তাকে আমাদের বিদেশমন্ত্রী একেবারে গিয়ে সামনাসামনি বলেছিলেন যে ভারতে আসুন, আলোচনা করুন, আমরা আমাদের যা সমস্যা আছে মিটিয়ে নেব। তখন আসতে পারেননি, ঠিক আছে, কারণ সেই সময় তারেক রহমানের নামে বা বিএনপির নামে এরকম একটা ব্যাপার চাউর হয়েছিল যে বিএনপি ক্ষমতায় এসছে ভারতের সহযোগিতায়। তাই সঙ্গে সঙ্গে ভারতে এলে যারা এই জামায়াত, তারপরে এনসিপি এই কথাগুলো তুলেছিল, তারা সঙ্গে সঙ্গে বলতো এই তো দেখুন ভারতের বদান্যতায় বিএনপি এসছে, ফলে এই বিএনপিও স্বৈরাচারী, এই বিএনপি কিন্তু এখন ভারতের কথা শুনে চলবে। ভারতের কথা শুনে কেউ চলতে বলছেন না, আপনাদের নিজেদের দরকারে ভারতের কথা শুনুন না শুনুন, ভারতকে দরকার হবে। অনেকে বলে না চোখে চোখ রেখে কথা, এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়েছে চোখে চোখ রেখে হাত পাতার মতো ব্যাপার হয়ে গেছে। বিদ্যুৎ নেই, এই নেই সেই নেই, জ্বালানি নেই, অবস্থা খুব খারাপ। সেই 2024-এর পর থেকে মোহাম্মদ ইউনূসের আমলে একেবারে খারাপ হতে 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 গেছে। আর এখন তো পরিস্থিতি আরও জঘন্য। 18 থেকে 19 ঘন্টা বিদ্যুৎ নেই, পেট্রোল পাম্পে পেট্রোল নেই, ডিজেল নেই। তাও তো এই 3-4 দিন আগে ভারত থেকে বেশ কিছু, কত যেন লিটার, লক্ষ লিটার ডিজেল পাঠানো হয়েছে পাইপলাইন দিয়ে, মৈত্রী পাইপলাইন দিয়ে। সেগুলো কেউ বলে না। ভারত নাকি দাদাগিরি করে। কি ভাই দাদাগিরি করে ভারত? কি দাদাগিরি করে? বর্ডারে লোক মারে গুলি করে, রাত্রি 12টার সময় বর্ডার পেরোবে লুকিয়ে লুকিয়ে, বিএসএফরা কি ছেড়ে দেবে? বিএসএফরা এরকম করে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে বরণ করবে? হ্যাঁ, আর কি? কোন দাদাগিরি আছে আপনাদের দেশে গিয়ে? কোন দাদাগিরিটা ভারত করেছে? বরঞ্চ পাকিস্তানি যখন ছিল আপনাদের মাথার উপরে, তখন দাদাগিরি দেখিয়ে পাকিস্তানিদের বিদায় করেছে, তারপর ভাইয়ের মতো হাত ধরে আপনাদের দেশকে দাঁড় করাতে সাহায্য করেছে। এই কারণেই বলে যে বাংলাদেশের যে জাতি বেঈমান জাতি, বাংলাদেশিরা নিজেরাই বলে যে আমরা বেঈমান জাতি। এরা কোনোদিনও কারুর সঙ্গে থাকতে পারবে না, এরা ভালো জিনিস সহ্য করতে পারে না, এরা সবসময় ধ্বংসমুখী রাজনীতি করে বেড়ায়, এটাই এখন তাদের রক্তে ঢুকে গেছে। চলে আসি আলোচনায়। এই কাটার মুকুট পরে তারেক রহমান কি অবশেষে ভারতে আসছেন?
দেখুন, ওই যে আবারও বলি, সাপের ছুঁচো গেলার মতো অবস্থা। জনাব তারেক রহমান যদি আসেন, তাহলেও উনি ওই কি বলে শাঁখের করাতের মতো যেতেও কাটবেন, আসতেও কাটবেন। ভারতে এলেও উনি একদিক থেকে ওনার দেশে ওনার একদিক কাটা পড়বে, আর ভারতে না এলে আর একদিক কাটা পড়বে। তবে সেই কাটাটা কিন্তু তারেক রহমানের উপর দিয়ে যাবে না, সেই কাটাটা যাবে পুরো বাংলাদেশের জনগণের উপর থেকে। কীরকম বলবো, তার আগে আপনাদের জানাই, যারা দ্য বেঙ্গল টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখুন, বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে ওনাকে ভারতে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। ব্রিক্সের যে আমাদের এখানে সভা অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে সেখানে অনেক দেশ থাকবে, ব্রাজিল আসবে, চায়না আসবে, ভারত থাকবে, সাউথ আফ্রিকা আসবে। তো সেই দেশগুলোর সঙ্গে সাইড লাইনে অনেক বৈঠক করতে পারতো। আরে বাবা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেই তো আপনি বিমস্টেকের চেয়ারম্যান। যাই হোক, ঠিক আছে, আপনি অপমানিত বোধ হয়েছেন, যেটা ভারত করতে চায়নি, সম্মান দিয়ে ডেকেছিল। তারপর আবার দীনেশ ত্রিবেদী মহাশয়, যিনি আমাদের অ্যাম্বাসেডর হিসাবে বাংলাদেশে পোস্টেড, উনি অনুরোধ করেন এবং প্রধানমন্ত্রী হিসাবে আহ্বান জানানো হয়। দিন ঠিক করা হয় যে 21-22 আগস্ট জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসছেন। সেই অনুযায়ী আমাদের দিল্লিতে সাজো সাজো রব ঘর বুক হয়ে যায়। তারপর কি জানানো হয়, আবার নেক্সট অজুহাত, যাতে ওনাকে আসতে না হয়, ভারতের মুখোমুখি দাঁড়াতে না হয়। মুখোমুখি দাঁড়ালে জনগণের ভালো হয়ে যাবে না, সেটা কেউ চায় না। সেটা চায় না এনসিপি, চায় না জামায়াতে ইসলামী। আবার তাদের হাত ছাড়লে একেবারে খবর হয়ে যাবে তারেক রহমান সাহেবের। ফলে উনি কি করে আসবেন? তাই অজুহাত খোঁজা হলো। কি এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে, এতদিন ভারত যখন বলছে না শেখ হাসিনা যাবে না, বা তার ব্যাপারে আমাদের আদালত ডিসিশন নেবে, ঠিক সেই মুহূর্তে বলা হলো এই কয়েকটা দিন বাকি আছে, যেই প্রসেস হতে প্রচুর দিন সময় লাগে। এই দিন কয়েক আগে কি বলছে, বলছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে পাঠাতে হবে। বাংলাদেশ কি এইটুকু জানে না? এতটা বড় অশিক্ষিত একটা দেশ। বাংলাদেশে তো শুনেছি প্রচুর শিক্ষিত মানুষ আছেন। প্রত্যর্পণ চুক্তি আলাদা, রাজনৈতিকভাবে কোনো ব্যক্তি যদি অন্য দেশে আশ্রয় পায়, তার বিচার ব্যবস্থা আলাদা রকমভাবে হয়। যেমনটা উদাহরণ দিই, চায়না যখন তিব্বত দখল করেছিল, দালাই লামা চলে এসেছিলেন রাজনৈতিক আশ্রয় ভারতে। চীন কিন্তু ফেরত চেয়েছিল, ভারত দেয়নি, আজ অবধি দেয়নি। কিন্তু তার জন্য কি চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হলেও একেবারে নষ্ট হয়ে গেছে? ব্যবসা বাণিজ্য চলছে না? প্রচুর ব্যবসা হচ্ছে, লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা চলছে প্রতি বছর। ব্যবসা আটকে নেই, ব্যবসা আটকে নেই। কিন্তু বাংলাদেশ চায় ব্যবসা ফ্যাবসা সব লাটে উঠে যাক, পূর্ব পাকিস্তান হয়ে যাক, আবার আমরা রুটি শেখি। জামায়াতে ইসলামী, এনসিপি এরা চাইছে। বিএনপিও তো বেশ খানিকটা প্রো পাকিস্তানি, আমরা জানি ভালো করে। তবু ভারত চাইছে আসো, বৈঠক করো। আসলে বাংলাদেশ একটা জিনিস নিয়ে খুব গর্ব করে, সেটা কি জানেন তো? যে তারা পেয়েছে একটা খুব নরম মনোভাবের দেশকে পাশে, সেটা হচ্ছে ভারত। আজ যদি ভারত এই বাংলাদেশিদের মতোই হতো, বাংলাদেশি পাবলিক, বাংলাদেশি রাজনৈতিক নেতা যারা আছেন এই মুহূর্তে তাদের মতো মানসিকতার হতো, তাহলে আমি কথা দিচ্ছি, আপনি লিখে রাখুন, আপনি যদি বাংলাদেশি হন লিখে রাখুন, আপনাদের মতো বাংলাদেশি যদি হতো না ভারতীয়রা, নেতা মন্ত্রীরা, বাংলাদেশ বলে কিছু থাকতো না পৃথিবীতে। সিরিয়াস কথা বললাম। যদি পাকিস্তানের মতো মানসিকতা হতো ভারতীয় মানুষজনের এবং নেতা নেত্রীদের, বাংলাদেশ কবে কবে ধূলিসাৎ হয়ে যেত, কবে কোন দেশের সঙ্গে মিশে যেত। বাংলাদেশ বলে আর কিছু থাকতো না। সেটা তো আপনারা জানেনও, পাকিস্তানি মনোভাব কাকে বলে। আপনাদেরই তো দখল করে রেখেছিল। স্বাধীনতা তো আপনারা পেয়েছেন পাকিস্তানের থেকে, ভারতের থেকে নয় যে ভারত শত্রু। আমরা তো স্বাধীনতা পেয়েছিলাম ইংল্যান্ডের থেকে, তাও আমরা ইংল্যান্ডের সঙ্গে এত ভালো আমাদের সম্পর্ক। আর যারা স্বাধীনতার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়ল, যাদের দেশের সেনা আপনার এই যে স্বাধীন বলেন, এখন আসলে আপনারা স্বাধীন নন, আপনারা পাকিস্তানের হাতে পরাধীন, চীনের হাতে পরাধীন। আপনারা আপনাদের যে মাটি বলেন, সেই মাটিতে আমাদের ভারতীয় সেনার রক্ত আজও অবধি রয়েছে। আজ অবধি আছে কিনা জানি না, কিন্তু পড়ে তো ছিল। অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও গতকালকে আমাদের দীনেশ ত্রিবেদী মহাশয় উনি বলেছেন যে
ভারতবর্ষে এলে প্রধানমন্ত্রীর উপযুক্ত একেবারে যে মর্যাদা, সেই মর্যাদা দেওয়া হবে, দ্বিপাক্ষিক আলোচনা হবে এবং অবশ্যই সেটা ফলপ্রসূ হবে। আমাদের বিদেশ সচিব রণধীর জয়সওয়াল গতকালকে বলেছেন যে এবার কিন্তু একেবারে পাল্লা বাটকারায় মেপে, আমি বাংলায় বুঝিয়ে বলছি বিষয়টা, পাল্লা বাটকারায় মেপে এবার দেনা পাওনা হবে। মানে এতদিন বাংলাদেশ জানতোই না যে ভারত কি কি দেয় বাংলাদেশকে, অন্ধের মতো ভারত বিরোধিতা করে গেছে। এখন যখন সব বন্ধ হচ্ছে তখন বলছে আচ্ছা আমাদের বিদেশে মাল যেত ভারতের বন্দর থেকে, আচ্ছা আমাদের সমস্ত সুতো আসতো তুলো আসতো ভারত থেকে, আচ্ছা আমরা ড্রেসের যে সমস্ত ইউরোপে পাঠাতাম ভারত থেকে পাঠাতাম, আচ্ছা আমাদের এখানে বিদ্যুৎ আসে ভারত থেকে আসে, আমাদের এখানে চাল আসে ভারত থেকে আসে, আমাদের এখানে গম আসে, আমাদের এখানে পেঁয়াজ আসে, কাঁচা লঙ্কা ভারত থেকে আসে। এতদিন বাদে তারা জানতে পারছে, বিরোধিতা করে যখন পায়ে কুরুল মেরে পাপ কেটে ফেলেছে তখন এসে বলছে আচ্ছা এগুলো ভারত থেকে আসতো, এতদিন জানতো না। তারপর যখন জানলো ভারত থেকে আসতো, আমরা পয়সা দিই, আমরা কিনি, ভিক্ষা নিই না। আরে কিনুন না মশাই, যান চীন থেকে আনুন, যান পাকিস্তান থেকে আনুন, পারবেন? পোষাবে? পোষাবে এনে? এই তো হাতে পায়ে ধরুন না চীনকে, যে ডিজেল দিন, এলএনজি দিন, লিকুইড ন্যাচারাল গ্যাস, এলএনজি দিন, যে এলএনজি দিয়ে আপনাদের বিদ্যুৎ তৈরি হয়, পুরো হাতে কাঁচকলা ধরিয়ে দেবেন। তারেক রহমান সাহেব এখন জানে, এবং তার গুরুত্বপূর্ণ হয়তো কয়েকজন ব্যক্তি জানে, বাকি সব গান্ডু। একদম ডাইরেক্ট বলছি, সব গান্ডু যারা আছে, ওই উপদেশটা হ্যান ত্যান, সব গান্ডু। তারেক রহমান সাহেব এতদিন ইংল্যান্ডে ছিলেন, উনি নিশ্চয়ই ওনার পা আটকে রেখে দিয়েছে, ওই যে সাপে ছুঁচো গেললে যেরকম হয়, ওনার পা বেঁধে রেখেছে, হাত বেঁধে রেখেছে, ওনাকে করতে দিচ্ছে না, ভারতে আসতে দিচ্ছে না। কিন্তু উনিও ভালো করে জানেন বাংলাদেশের মানুষের ভালো করতে গেলে ভারতের সঙ্গেই আমাদের চলতে হবে, কারণ আমাদের ভৌগোলিক অবস্থানটাই সেরকম। আমরা অন্য দেশ থেকে বিদ্যুৎ আনতে পারবো না, নেপাল থেকে আনলেও ভারতের মধ্যে দিয়ে গ্রিড নিয়ে আসতে হবে, ভারত দেবে নাকি? ভুটান থেকে আনলেও তাই, এক মায়ানমার থেকে আনতে পারে, মায়ানমার নিজেই খেতে পায় না ভালো করে, তাদেরই দেশের বিদ্যুৎ সেই মতো উৎপন্ন হয় না, তারা আবার দেবে বাংলাদেশকে। চায়না মায়ানমার হয়ে নিয়ে আসবে, কত বছর লাগবে বলুন তো গ্রিড তৈরি করে সম্পূর্ণ কমপ্লিট করতে? ততদিনে সিদ্ধ হয়ে যাবেন গরমে, ততদিনে সিদ্ধ হয়ে যাবেন, ততদিনে ডিজেল পেট্রোল হ্যান ত্যান থাকবে না, দেশে না খেতে পেয়ে হাহাকার, মন্বন্তর লেগে যাবে, ৭৬-এর মন্বন্তরের মতো। তো তারেক রহমান বাবু ভালো করে জানেন যে যদি ভারতের সঙ্গে আমি দেখা না করি, আর ভারত যদি এবার যে বলছে বিদেশ সচিব রণধীর জয়সওয়াল পাল্লা বাটকারায় মেপে মেপে এবার হবে, তাহলে আমরা তো কিছুই দিলাম না, তাহলে এবারও তো ওরা দেবে না আর কিছু। এতদিনও লাস্টের দিকে আমরাই দিয়ে এসছি, আমরা নিইনি কিছুই, পাইনি কিছুই, দিয়ে আসছি। ভারতবর্ষ থেকে তীব্র আওয়াজ উঠেছে যে বন্ধ করুন দেওয়া, বন্ধ করুন। অনেকে এরকমও বলেছে ভারত কি বাংলাদেশকে ভয় পায়, ওরা এত কিছু বলছে, এত খারাপ কথা বলছে, সেভেন সিস্টার কেটে নেবে বলছে, দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, আর তারপরে চাল পাঠিয়ে যাচ্ছে, ডাল পাঠিয়ে যাচ্ছে, লঙ্কা পাঠিয়ে যাচ্ছে, পেঁয়াজ পাঠিয়ে যাচ্ছে, তেল পাঠিয়ে যাচ্ছে, ডিজেল। এই যে কয়েকদিন আগে, ২-৩ দিন আগে ডিজেল পাঠিয়েছে, এই নিয়ে কম জলঘোলা হয়নি ভারতের সাধারণ মানুষের মধ্যে। কিন্তু তাও ভারত দাঁতে দাঁত চিপে, ওই যে নিরীহ প্রতিবেশী পেয়ে আজ বাংলাদেশ ভাবছে। কিন্তু সব থেকে বড় কথা একটা জেনে রাখুন, খুব ঠান্ডা মাথার যারা, তারা যদি রেগে যায় তাহলে যারা রাগী মানুষ তাদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হয়। আর এরপর যেটা মনে হচ্ছে যে কাটার মুকুটি পড়ুক আর সোনার মুকুটি পড়ুক, ভারতে যদি না আসে, ভারতের সঙ্গে যদি না বসে, আর এত রিকোয়েস্ট করার পর, ভারতের প্রধানমন্ত্রী সময় দেওয়ার পর, সমস্ত কিছু হোটেল বুক করা, সব কিছুর ব্যবস্থাপনা করার পর যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী না আসেন ভারতে, তাহলে ওই ঠান্ডা মাথার মানুষ তারা কিন্তু এবার রেগে যাবে। ওই পাকিস্তানের মতো মাথা গরম মানুষ নয় ভারতীয়রা। মাথা গরম যাদের হয় তারা হুটহাট করে ভুলভাল কাজ করে, আর যখন তখন রকচটা করে দেয়, আবার মাথা ঠান্ডা হয়ে যায়। কিন্তু একজন শান্ত মানুষ যদি ক্ষেপে যায়, তখন শিবের তাণ্ডব যাকে বলে, সেটা কিন্তু পৃথিবী মনে রাখে যে শিব কি করেছিল তাণ্ডব দেখাতে গিয়ে বা তাণ্ডবের সময়। অতএব এটা অগ্নি পরীক্ষা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। উনি আসলে বাংলাদেশের সাধারণ মানুষের ভালো হবে, কারণ অনেকগুলো চুক্তি
পরপর লাইনে দাঁড়িয়ে আছে। গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি ছাড়াও এই বিদ্যুতের ব্যাপারে যদি সাহায্য চায়, ভারত নিশ্চয়ই সাহায্য করবে। যে প্রধানমন্ত্রী এসে রিকোয়েস্ট করেছেন, নিশ্চয়ই দেখছি কি করা যায়। যদিও অর্থনৈতিক দিক থেকে এখন বাংলাদেশের অবস্থা খারাপ, তার মধ্যে এলএনজি কিনে আনছে 7 গুণ টাকা দিয়ে, তবুও ভারত দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের এখানে তো পেট্রোল ডিজেলের অভাব নেই ভারতে, তাই না? তো আমাদের এখান থেকে ডিজেল পেট্রোল পাঠানো যেতে পারে, কিন্তু সেটা হবে রিকোয়েস্ট, সেটা হবে গিয়ে অনুরোধ। এছাড়া হচ্ছে ক্রিকেট দল বাংলাদেশে যাবে না, সেটাও অনুরোধ জানাতে পারে এসে প্রধানমন্ত্রীকে। এর ফলে কি হবে, বাংলাদেশের অর্থনৈতিক লাভ নয়, আরও অনেক কিছু বেটার হবে। বিদ্যুৎ সমস্যা থেকে শুরু করে গ্যাসের সমস্যা, অনেকটা জায়গাতেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হতে পারে। সেটা সাধারণ মানুষের জন্য ভালো। কিন্তু উনি যদি না আসেন, সেটা সাধারণ মানুষের জন্য ভালো না হলেও ভালো হয়তো হবে ওই ইসলামী জেহাদি দলগুলোর এবং এনসিপির। ফলে আপনারা কি চান, ওই মুষ্টিমেয় কয়েকটা জুতো চাটা তাদের ভালো হোক, যারা পাকিস্তানের জুতো চাটে, চীনের জুতো চাটে, নাকি বাংলাদেশের সাধারণ মানুষের ভালো হোক? আবারও বলছি, এটা ওয়ার্নিং নয়, আপনাদের সঙ্গে জাস্ট আলোচনা করে রাখছি। যদি উনি না আসেন, তাহলে বুঝবেন যে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল কফিনের দিকে। দীনেশ ত্রিবেদী মহাশয় গতকালকে যে সবাই আলোচনা করেছেন বাংলাদেশে, সেখানেও উনি আশার আলো দেখেছেন। উনি বলেছেন যে ভারতে সমস্ত ব্যবস্থা আছে, উনি আসুন এবং খুব ভালো একটা আলাপ আলোচনা হবে। দেখা যাক কি হয়। তবে আমাদের খানিকটা অপেক্ষা করতে হবে 2-1 দিন, তারপর হয়তো এর সম্পূর্ণ রিপোর্টটা পাওয়া যাবে যে উনি সত্যি আসছেন কি আসছেন না। যদি আসেন, তাহলে ওনার দেশের কয়েকজন লোকের কাছে হয়তো ছোট হবেন, কিন্তু অনেক বড় হয়ে যাবেন সাধারণ গরিব মানুষের কাছে, যাদের চাকরি চলে গেছে, যাদের কারখানা বন্ধ হয়ে গেছে বিদ্যুতের জন্য, যারা খেতে পাচ্ছে না, ডিজেল নেই, পেট্রোল নেই, যারা গাড়ি চালাতে পারছে না, এমনকি টোটো যে ব্যাটারিতে চলে তার রিচার্জই করতে পারছে না, মানে চার্জ দিতে পারছে না ব্যাটারিতে। ফলে চলবে কি করে? তাদেরও পেট চলছে না, খাওয়ার নেই, ভাত নেই, শাকসবজি নেই, পেঁয়াজ নেই, লঙ্কা নেই, বিদ্যুৎ নেই, কাঠকয়লাও শেষের দিকে। ফলে বাংলাদেশের মানুষ কাকে সমর্থন করবে, পাকিস্তানকে, চীনকে, নাকি সব ভুলে আবারও বলবে না ভারতই আমাদের বন্ধু, ভারতের পাশে থাকাটাই আমাদের দরকার এবং আমরা একসাথে আবারও ফিরে যাই সেই দিনে যেদিন সবাই ভালো ছিলাম, পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী একদিন বাঙালি ছিলাম রে। আমরা তো বাঙালি আছি, বিন্দাস থাকছি, বিন্দাস আছি, কোনো টেনশন নেই। কিন্তু আপনাদের বর্ডারের ওপারে টেনশন, চিন্তা, অন্ধকার, আরও অনেক কিছু। দেখুন কি হয় পুরো বিষয়টার উপরে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাংলাদেশের খবরাখবর নিয়েও দেখা হতে থাকবে। টাটা।